নমস্কার। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাগ্যরেখা। আপনার হাতে যদি ভাগ্যরেখা থাকে, তাহলে তার সুফল কী দেয় বা কুফল কী দেয়, বা সেটা আপনার জীবনে কতখানি পরিণতি আনে, সেটা নিয়েই আজকের আলোচনা। কারণ ভাগ্যরেখা অনেকেই চিন্তা করে থাকা ভালো কি খারাপ। অথচ অনেকে আবার চিন্তা করে যে ভাগ্যরেখা থাকা মানে হচ্ছে ভীষণ ভালো একটা জীবন। কিন্তু সবসময় কিন্তু ভাগ্যরেখা থাকা ভালোও নয়। আবার অনেক সময় ভাগ্যরেখা কোথা থেকে উঠছে তার উপরে আপনার জীবনের সার্থকতা নির্ভর করবে। ভাগ্যরেখা থাকলে জীবনের সংঘাতও আসে এবং তার পরিণতি অনেক সময় ভালোও হয়, অনেক সময় খারাপও হয়। তাই ভাগ্যরেখা কোথা থেকে উঠলে কী ফল দেয়, আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই। যেসব ব্যক্তিরা একটি অনুভূতিশীল হন এবং সহজেই পারিপার্শ্বিক ছাপ তাদের ওপর পড়ে, সে সকল ব্যক্তির হাতে কিন্তু ভাগ্যরেখা বেশি দেখা যায়। অর্থাৎ আশেপাশে পরিবেশে যে কোনো ঘটনা তার উপরে যে ছাপ ফেলবে সেটাই হচ্ছে তার ভাগ্যরেখা থাকার মূল কারণ। এছাড়া যদি কোনো মানুষের শিরোরেখা সুসংগঠিত হয় এবং তার সাথে বৃদ্ধাঙ্গুল ভালো থাকে, তাহলে পরে শিরোরেখা আমাদের হাতে এটিকে বলা হয়। এবং বৃদ্ধাঙ্গুল এটি এটি যদি ভালো থাকে তাহলে কিন্তু ভাগ্যরেখার প্রভাব খুব ভালো থাকে। এখন কথা হচ্ছে কোথায় ভাগ্যরেখা থাকলে কী ফল দেবে। আর সবসময় মাথায় রাখবেন, ভাগ্যরেখা কিন্তু সোজা উঠে যাওয়া ভীষণ ভালো। কোনোভাবে অভগ্ন বা ছেদ থাক থাকলে পরে, অর্থাৎ ভেঙে ভেঙে যদি ধরুন ভাগ্যরেখা এরকম ভেঙে ভেঙে উঠলো, সেটা কোনো সময় কিন্তু ভালো নয়। ভাগ্যরেখাকে একদম টানা উঠতে হবে, তাহলেই কিন্তু সেই ভাগ্যরেখা ভীষণ ভালো ফল দেয়। ভাগ্যরেখা যদি থাকে তাহলে কিন্তু এরা নিজেদের ভাগ্যকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। অভগ্ন ছেদহীন ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে শনির ক্ষেত্রে যায়, এটি মণিবন্ধ এখান থেকে সোজা শনির ক্ষেত্রে যদি ভাগ্যরেখা চলে গেল, তাহলে এই সকল ব্যক্তি কিন্তু কম ঝুঁকির কাজে বেশি আকর্ষণ বোধ করে। এরা একটু মাত্র বেশি পরিশ্রমী হয়, কিন্তু কোনো ঝুঁকি এরা জীবনে নিতে চায় না। এরা ধীরে ধীরে উন্নতি করে, আস্তে আস্তে এদের জীবনে উন্নতি অবশ্যই আসে। এই ভাগ্যরেখা মোটামুটি ভালো। ভাগ্যরেখা আয়ুরেখা বা তার কোনো কাছাকাছি স্থান থেকে যদি ওঠে, এটি আয়ুরেখা। এবার এর কাছ থেকে যদি ভাগ্যরেখা ওঠে, এটি হলো ভাগ্যরেখা। জাতকের জীবনে গ্রহের প্রভাব একটু বেশি পরিমাণে থাকবে, ফলে স্বাধীন জীবনযাপন গড়ার ক্ষেত্রে কিন্তু এরা একটু সময় নেয়, কিন্তু সেটা স্বাধীন জীবনযাপন গড়ার ক্ষেত্রে এই ভাগ্যরেখা বিশেষ ভূমিকা পালন করে, যদি এইভাবে ভাগ্যরেখা ওঠে। শুক্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা ওঠে, এটি শুক্রের ক্ষেত্র, এবং ধরুন এইভাবেই এই ভাগ্যরেখাটা উঠে যাচ্ছে এরকম, এখান থেকে উঠে গেল শুক্রের ক্ষেত্রে এটি ভাগ্যরেখা, এইভাবে উঠলো। তো এরা ছোটোবেলা থেকেই ভীষণভাবে অভিভাবকদের কঠোর শাসনের মধ্যে থাকে, নানা রকম বাধা নিষেধের মধ্যে এরা কিন্তু জীবনযাপন করে। পরবর্তীকালে এই রেখা যদি শিরোরেখাকে অতিক্রম করে সবল না হয়, তবে জাতক জাতিকা এই বন্ধনের জন্য সঠিক জীবনযাপন করবে না। এইটা তো শিরোরেখা, তো এটা শিরোরেখাকে অতিক্রম করে, এই ভাগ্যরেখাটা শিরোরেখাকে অতিক্রম করে চলে গেছে। যদি এই শিরোরেখাকে অতিক্রম না করতো, তাহলে এর কিন্তু জীবনে কোনো কিছু পরিণতি আসতো না। যেহেতু এটা ভাগ্যরেখাটি শিরোরেখাকে অতিক্রম করে গেছে, তাই এর জীবনে একখানা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যে সে অবশ্যই সফল হবে। চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা ওঠে, তবে এটি চন্দ্রের ক্ষেত্র, এখান থেকে যদি ভাগ্যরেখা উঠে গেল, তাহলে এরা সব সময় অন্যের হাতের পুতুল হয়ে থাকে, অর্থাৎ অন্য কোনো মানুষের মর্জির ওপরে তার জীবন নির্ভর করে এবং অন্য কারোর ওপরেই, মতের ওপরেই তার ভাগ্যের সুপরিবর্তন বেশি আসবে। অন্য মানুষই এদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক সময় কোনো বয়স্ক ব্যক্তি এদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে, অর্থাৎ কোনো বয়স্ক ব্যক্তির দ্বারাই কিন্তু এরা এদের ভাগ্যকে একখানা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে, যদি কোনো বয়স্ক ব্যক্তি এদের ওপর
সদাশয় হয়, অর্থাৎ মানে তার মন যদি এদের ওপর পড়ে তাহলে কিন্তু এরা একটা ভালো পজিশনে পৌঁছতে পারে, তাছাড়া কিন্তু নয়। তবে এই ধরনের রেখা থাকলে এরা জনপ্রিয়তাও অর্জন করে যদি এই স্থান থেকে, চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উৎপন্ন হয়। মঙ্গলের সমতল ভূমি হচ্ছে এটি, এখান থেকে যদি ভাগ্যরেখা ওঠে তাহলে এই মানুষ প্রথম জীবনে ধরুন এইভাবে ভাগ্যরেখা হলো, এটা রবি রেখারও জায়গা অবশ্য, এইভাবে ভাগ্যরেখা উঠল বা এইভাবে সমতল ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠল, মঙ্গলের সমতল ক্ষেত্র এটি। তো এই মানুষটি কিন্তু 30 বছর বয়স পর্যন্ত ভীষণভাবে সংগ্রাম করে তারপরে তার ভাগ্যের উন্নতির দিকটা ঠিকঠাক হয়েছে। ভাগ্যরেখা যদি শিরোরেখা থেকে ওঠে তবে মধ্য বয়স থেকে জাতকের জীবনে সুফল আসে। এটি শিরোরেখা, এখান থেকে যদি ভাগ্যরেখা ওঠে তাহলে মধ্য বয়সে তার জীবনে সুফল আসে। প্রথম জীবনে অবহেলার ফলে তার অধিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা কিছুটা কম থাকে, জীবনটাকে সে হেলা ফেলায় কাটিয়ে দিয়েছে প্রথম জীবনে, তারপরে সে মধ্য বয়স থেকে নিজের প্রতি একটু সচেতন হয়েছে যে তার ভাগ্য পরিবর্তনের দরকার, তারপরেই একটু ভাগ্য পরিবর্তন তার হয় বা প্রতিষ্ঠা লাভ করে। কোনো কোনো জাতকের হাতে ভাগ্যরেখা হৃদয় রেখা থেকেও শুরু হয়, এটিকে হৃদয় রেখা বলে। এখান থেকে যদি ভাগ্যরেখা শুরু হয় তাহলে কি হলো, তার প্রথম জীবনটাতে এমনিই হেলাফেলা করে কেটে গেল উদ্দেশ্যহীনভাবে। তো শেষ জীবনে এই ভাগ্যরেখা উঠলে শেষ জীবনটা একটু ভালো যাবে, এর থেকে বেশি কিছু হবে না। এই ধরনের ভাগ্যরেখাযুক্ত হাতের ক্ষেত্রে দেখা যায় দুর্বল শিরোরেখা এবং বুড়ো আঙুল সাধারণত অস্পষ্ট হয়। এই যে শিরোরেখা, এটা হয়তো এইটুকুনি এলো বা এরম ভাঙাচোরা হলো, তো এই ধরনের শিরোরেখাগুলো হয়। এই যে বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুল, এটাও ঠিকঠাক মতো হবে না। তো এদের জীবনটাই কিন্তু প্রথম জীবনটা বেশিরভাগ সময়টাই তার জীবনের খারাপ গেছে, কারণ ভাগ্যরেখার বয়স কিন্তু এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়, এই মাঝ বরাবর এটাকে ধরে নেন, এটা 50 ইয়ার্স, এইভাবে এটাকে ভাগ করা যায়। 50 ইয়ার্স ধরলেন, ভাগ করা গেল। এবার এই 50 ইয়ার্স তার প্রথম 50 বছর কেমন যাবে, বা 30 বছর, 35 বছর অনেকে ধরে, যেইভাবে ভাগ্যরেখাটা উঠবে সেই হিসাব মতো করে কিন্তু ধরতে হবে। এই নিচ থেকে 1 ধরতে হবে, 1 বছর থেকে এটা যত বছর বয়স পর্যন্ত সে বাঁচবে সেই হিসেবে ধরতে হবে। এবার কত বছর বয়স পর্যন্ত বাঁচবে সেটা আয়ু রেখার উপরে নির্ভরশীল। এই হচ্ছে ভাগ্যরেখার কার্যকারিতা, যে ভাগ্যরেখা থাকলেই যে সেই মানুষ ভীষণ ভালো জীবনযাপন করবে সেরকম কিন্তু কোনো কথা নেই, আবার ভাগ্যরেখা না থাকলেও কিন্তু সেটা খারাপ। তাই ভাগ্যরেখা থাকা না থাকা এবং কীভাবে সে উঠেছে এবং কোথায় গিয়ে পৌঁছেছে তার উপর নির্ভর করছে মানুষের জীবন। এটাতে গেল ভাগ্যরেখা কিভাবে উঠলো তার ওপরে মানুষের জীবন কিভাবে নির্ভর করে। এরপরে হচ্ছে ভাগ্যরেখা যদি কোন জায়গায় যাচ্ছে, তো তার উপরে নির্ভর করছে অনেকটা ক্ষেত্রে যে তার জীবনটা কিভাবে চলবে। যেরকম উৎপত্তিস্থল ভীষণভাবে নির্ভর করে মানুষের জীবন কেমন যায়, তেমনি ক্ষেত্রে কিন্তু ভাগ্যরেখা কোথায় গেছে সেটার উপরও নির্ভর করছে তার জীবনটা কিভাবে যাবে। ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে গেলে তা কিন্তু ভীষণ ভাবে ভালো। ধরুন এইখান থেকে মণিমন্দ থেকে উঠলো, বৃহস্পতির ক্ষেত্রে গেল, এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এটা কিন্তু ভীষণ ভালো। এই যে কোনো কাজ থেকে, মানে চাকরি বাকরি করুক বা চাকরির ক্ষেত্র থেকেই তার ইনকামটা বেশি আসবে, তো সেই জায়গায় কিন্তু সে সর্বোচ্চ স্তরে পৌঁছে যেতে পারে যদি ভাগ্যরেখা এইভাবে বৃহস্পতির ক্ষেত্রে যায়। এবার বিভিন্ন ধরনের খারাপ ভাগ্যরেখাও থাকে, ভালো ভাগ্যরেখাও থাকে। তো ভালো ভাগ্যরেখা থাকলে তো অবশ্যই ভালো। যদি দেখা গেল ভাগ্যরেখা রবির ক্ষেত্রে গেল তাহলেও কিন্তু সেটা ভীষণ ভালো, তার নাম যশ এগুলো থাকবে। ভাগ্যরেখা মঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে যদি শনির ক্ষেত্রে যায় তবে কঠিন জীবনযাপন হয়। এটা তো এর আগে বলেছি, আপনাদের দেখালাম যে এই যে সমতল ক্ষেত্র, এখান থেকে এই শনির ক্ষেত্র পর্যন্ত যদি গেল তাহলে ভীষণ কঠোর তার পরিশ্রম করে জীবন সংগ্রাম করতে হয়। কর্ম সংক্রান্ত ব্যাপারে খুব একটা সফলতাও কিন্তু তার জীবনে আসে না। সাধারণতভাবে ভাগ্যরেখা শনি ও বৃহস্পতি ক্ষেত্রগামী হয়, কিন্তু কোনো কোনো জাতকের ক্ষেত্রে এটি রবি বা বুধের ক্ষেত্রেও দেখা যায়। সব ক্ষেত্রে ভাগ্যরেখার উপরে ভাগ্যের পরিবর্তন ক্ষেত্রে রবি বা বুধের প্রভাব বেশি দেখা যায়। অর্থাৎ রবির ক্ষেত্রের দিকে গেলে
মানুষের তো নাম যশ বেশি আসবেই। ধরুন এই চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে এটি চলে গেল রবির ক্ষেত্রে, তাহলে কি জনসাধারণের কাছ থেকে কিন্তু তার নাম যশ ভীষণভাবে আসবে। এটি যদি এখান থেকে উঠে এখন এই বুধের ক্ষেত্রে গেল, সে ব্যবসায়িক দিকে কিন্তু ভীষণভাবে উন্নতি লাভ করবে। অর্থাৎ যে ক্ষেত্রে যাবে সেই ক্ষেত্রে যে কর্ম তার ওপরে নির্ভর করবে মানুষের জীবন কেমন যাবে। ভাগ্যরেখা এইভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। এই হচ্ছে ভাগ্যরেখার কার্যকারিতা। অনেকেই ভাবেন যে হাতে ভালো ভাগ্যরেখা রয়েছে অথচ কেন ঠিকঠাক হচ্ছে না, সেটা দেখতে হবে কোন দিকে গেছে এবং তার যে কর্ম করছে সেই কর্মের সাথে তার ভাগ্যরেখা ঠিকঠাক গেছে কি না, তাহলে পরেই কিন্তু তার জীবনটা ঠিক সেইভাবেই পরিচালিত হবে। নমস্কার।